দূরের মানুষ পর্ব ২। তুমি কি এই বাড়ির কাজের মেয়ে? কথাটি শোনা মাত্র মোহিনী আকাশ থেকে পড়ল যেন। দড়িতে মেলে রাখা ভেজা শাড়ির আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। যেই মানুষ তাকে অসম্মান করে কথা বলে, তার সামনে দাঁড়িয়ে অনর্থক আলাপের কোনো প্রয়োজন দেখছে না সে। মোহিনী মাথার উপর শাড়ির আঁচল তুলে সামনের দিকে এক কদম পা ফেলতে মাহাতাব ও হ্যালো বলে উঠল। মোহিনী পেছনে ফিরে তাকালো না। পেছনে ফিরে একবার তাকালে দেখতে পেত মাহাতাবের চুপসে যাওয়া গম্ভীর মুখটা। মোহিনী চলে যাওয়ার পর মাহাতাব ধ্যাত বলে উঠোনে পড়ে থাকা একটা ইটের টুকরোতে সজোরে লাথি মেরে বসলো। ইটের টুকরো গিয়ে পড়লো অদূরে। মাহাতাবের রাগ হচ্ছে। একরত্তি মেয়ে তাকে এড়িয়ে চলে গেল, কিন্তু কেন? 25 বছর বয়সে এই প্রথম কোনো মেয়ে তাকে এড়িয়ে গেছে, তাও আবার এমন গ্রামগঞ্জের সাধারণ মেয়ে। ঢাকা শহরের মেয়েরা হলে কাজের মেয়ে বলার অপরাধে তাকে শুলে চড়িয়ে দিত। মাহাতাবের সঙ্গে ঝগড়া করতে করতে যখন হাল ছেড়ে দিত, তখন সে মুচকি হেসে বলতো, আরে, আমি তো মজা করছিলাম। এমন ননির পুতুল কি আর কাজের মেয়ে হতে পারে? তা আপনার নামটা যেন কি? আজ পর্যন্ত যত মেয়ের সঙ্গে মাহাতাবের এই টাইপের আলাপ করেছে, শেষ অবধি সবাই মাহাতাবের উপর আকৃষ্ট হয়েছে, কিন্তু মোহিনী। জাহিদের মানিব্যাগে মোহিনীর পাসপোর্ট সাইজের ছবি আছে। জাহিদ তার বেস্ট ফ্রেন্ড, তাই জাহিদের খুঁটিনাটি সব তথ্য মোটামুটি সব জানা আছে তার। জাহিদ যে মোহিনীকে অন্য চোখে দেখে সেটাও মাহাতাব জানে। কিন্তু মাহাতাব মাহাতাব দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর হাঁটতে হাঁটতে চলে গেল জাহিদদের বাড়ির পাশে শান বাঁধানো পুকুর ঘাটে। ঘাটে সিঁড়িতে বসে সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে রাখলো। পুকুরের টলটলে জলে মাহাতাবের প্রতিবিম্ব ফুটে উঠেছে। মাহাতাব নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে রইল। তারপর মস্তিষ্কে গানের দুইটা লাইন এলো। হামে তুমকো দিল দে দিয়া, এ ভি না পুছা কন হো তুম। শরীফ, রাজ, রায়হান, জাহিদ সবে দুপুরের খাওয়া দাওয়া করার জন্য মেঝেতে শীতল পাটি বিছিয়ে তার উপরে সবাই বসেছে। ঠিক তখনই রাজ বলল, কি রে মাহাতাব, এখনো আসছে না কেন? হাত মুখ ধুতে কতক্ষণ লাগে? তোরা শুরু কর, আমি মাহাতাবকে নিয়ে আসছি। বলেই জাহিদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। উঠোনে খুঁজে দেখলো সেখানে নেই। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে যেতে দেখা পেল মাহাতাবের। পুকুরে ঢিল ছুটছে বসে। এই মাহাতাব। জাহিদের ডাক শুনে মাহাতাব পেছন ফিরে তাকালো। ভর দুপুরে এখানে বসে আছিস কেন? মাহাতাব, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আয়, সবাই অপেক্ষা করছে তোর জন্য। মাহাতাব শার্ট এবং জিন্সের প্যান্ট সামান্য গুটিয়ে পুকুরের পানি দিয়ে হাত মুখ ধুয়ে উঠে এলো পারে। জাহিদের কাঁধের উপর ভেজা লাল গামছা দেখে ভুরু কুচকে তাকালো মাহাতাব। কারণ এই গামছাটা মোহিনীর মাথায় বাঁধা অবস্থায় দেখেছিল সে। মাহাতাব হাত বাড়িয়ে জাহিদের কাঁধ থেকে গামছাটা নিয়ে হাত মুখ মোছার সময় মিষ্টি একটা ঘ্রাণ পেল। মোহিনীর চুলের ঘ্রাণ। মুখ মোছার সময় আরেকটু শ্বাস টেনে ঘ্রাণ নিয়ে জাহিদকে উদ্দেশ্য করে বলল, কি রে, তুই কবে থেকে মিয়েলি শ্যাম্পু ব্যবহার করা শুরু করলি? জাহিদ লজ্জা পেয়ে গেল, কারণ গামছাটা তার নয়, মোহিনীর ব্যবহৃত গামছা এটা। মাহাতাবকে খুঁজতে বের হওয়ার পর মোহিনীকে দেখেছিল উঠোনের দড়িতে গামছা ছড়িয়ে দিচ্ছে। গামছা মেলে দেওয়ার পর মোহিনী চলে যায় ঘরে। সেই সুযোগে জাহিদ গামছা, তুই আমাকে গামছা দে। তুই কবে থেকে এত খুঁটিনাটি ব্যাপার নিয়ে ভাবতে শুরু করেছিস? কথাটি বলেই জাহিদ হাত বাড়িয়ে মাহাতাবের কাছ থেকে গামছাটা নিতে চাইল। কিন্তু মাহাতাব জাহিদের হাতে ধাক্কা দিয়ে বলল, স্মেলটা জোস লাগছে। স্মেলটা চলে যাওয়ার পর তুই গামছা নিয়ে নিস। এখন সর আমার সামনে থেকে। কথাটা বলে জাহিদের বুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল মাহাতাব। জাহিদ আমতা আমতা করে মিনমিন করে বলল, গামছাটা আমার না। কথাটা শুনেও না শোনার ভান করে হেঁটে চলে যাচ্ছে মাহাতাব। জাহিদ তো জানে মাহাতাব কেমন। মাহাতাব না করেছে মানে না, কিন্তু মোহিনী দেখলে কি ভাববে? সবাই খাওয়া দাওয়া করার সময় রাঁধুনির হাতের প্রশংসায় পঞ্চমুখ। জাহিদ মুচকি হাসল ছিল কেবল। মাহাতাব এসবে পড়ল না, সে চুপচাপ কচুর মুখির ভর্তা খাচ্ছে। মাহাতাব এই প্রথম এমন একটা ভর্তার রেসিপির সঙ্গে পরিচিত হলো। এত স্বাদ! ভর্তা যে মাখিয়েছে তার হাতটা ধরার সৌভাগ্য যদি মেলে, উফ অফ। মোহিনী তার ফুপির ঘরে বসে দুপুরের খাবার খেলো। সবেমাত্র মোহিনী খাবার খেয়ে খাটের উপর বসেছিল, ঠিক তখনই জাহিদ এঁটো প্লেট বাটি এনে মেঝেতে রেখে তার মাকে উদ্দেশ্য করে বলল,
এখন কেমন লাগছে তোমার? আমেনা জাহিদের মুখের দিকে তাকিয়ে করুমতে বলল, ভালো। জাহিদ মোহিনীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, খেয়েছিস? মোহিনী মাথা নাড়িয়ে বোঝায় খেয়েছে। জাহিদ মুখটা ছোট করে মোহিনীকে উদ্দেশ্য করে বলল, তুই বাড়িতে আসার পর থেকে খেটে যাচ্ছিস। আর একটু কষ্ট কর, প্লেট বাটিগুলো পুকুর পাড় থেকে ধুয়ে এনে রাখিস। মোহিনী হাসি মুখে বলল, ঠিক আছে জাহিদ ভাই। আমরা ভীষণ বিরক্ত হলেন ছেলের উপর। কদিন যেতে না যেতেই বন্ধু বান্ধব নিয়ে হাজির হয় বাড়িতে। এই বয়সে তার এত কাজ করার সামর্থ্য আছে নাকি? ভাগ্যিস আজ মোহিনী ছিল, নয়তো মেহমানদারি কেমনি করতেন। কিন্তু মেয়েটাকে এখানে রাখা যাবে না এতগুলো জোয়ান ছেলের মাঝে। আসরের ওয়াক্তের পরপরই মোহিনীকে বাড়িতে দিয়ে পৌঁছে দিয়ে আসবে, কথাটি বলে আমিনা থেমে গেলেন। জাহিদ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে আম্মা, কিন্তু আপনার শরীর, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। সফুর আর বাড়িতে খবর পাঠিয়েছে মাগরিবের পরপরই চলে আসবে। তুই মোহিনীকে দিয়ে আয়। জাহিদ চলে গেল। মোহিনী তার ফুপুর সামনে চুপচাপ বসে রইল। পিঠে সাংঘাতিক ব্যথা করছে, কিন্তু ফুপির পাশে কিভাবে শোবে? আমিনা মোহিনীর শুকনো মুখটা দেখে বুঝতে পারল কিনা অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ল। আমার পাশে একটু শুয়ে থাক। মোহিনী মুচকি হেসে তার ফুপির পাশে শুয়ে পড়ল। ফুপির রাগের আড়ালে যে শরীর জুড়ানো ভালোবাসা তা একমাত্র মোহিনী টের পেয়েছে বহুবার। আসরের ওয়াক্তের আজান শুনে ঘুম ভাঙল মোহিনীর। পাশ ফিরে দেখলো তার ফুপি পাশে নেই। হয়তো অজু করতে গেছে পুকুর ঘাটে। মোহিনী তাড়িঘড়ি করে বিছানা থেকে নেমে চুলগুলো খোপায় বেঁধে এঁটো প্লেট বাটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল পুকুর ঘাটের উদ্দেশ্যে। পুকুরের কাছাকাছি যেতেই তার ফুপির সঙ্গে দেখা হয়ে গেল। আমিনা মোহিনীকে দেখে বলল, তুই আবার এগুলো নিয়ে এলি কেন? জলদি তৈরি হইয়া নে, বাড়িতে যাবি না? এগুলো ধুয়ে রেখে যাই, আপনি নামাজ আদায় করতে করতে দেখবেন আমার হয়ে গেছে। আমেনা চলে গেছে। মোহিনী পুকুর ঘাটের সামনে গিয়ে দাঁড়াতেই থমকে গেল, কারণ সিঁড়ির তৃতীয় ধাপে বসে আছে জাহিদ ভাই এবং জাহিদ ভাইয়ের সেই তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা বেয়াদব বন্ধুটা। এই লোকটার সামনে তার আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এখন তো না চাইতেও তার সামনে দিয়ে হেঁটে যেতে হবে। ধ্যাত, ভাল লাগে না। মোহিনী সাবধানে পা ফেলতে লাগলো ঘাটের সিঁড়িতে। নুপুরের রিনঝিন শব্দ শুনে জাহিদ এবং মাহাতাব দুজনেই পেছনে ফিরে তাকালো। জাহিদ তো মোহিনীকে দেখে একগাল হেসে বলল, কিরে, তুই এখানে? তৈরি হ গিয়ে, এগুলো ধুয়ে নি। মোহিনী জবাব দিয়ে মাহাতাব এবং জাহিদকে পাশ কাটিয়ে চলে গেল পুকুরের সিঁড়ির একদম শেষ ধাপে। মোহিনী যখন প্লেট ধুচ্ছে তখন তার মনে হচ্ছে কেউ তার দিকে তাকিয়ে আছে। মোহিনীর অস্বস্তি হয়। অস্বস্তি কাটাতে শাড়ির আঁচল আরেকটু সামনে টেনে রাখলো। তাড়াহুড়ো করে প্লেট বাটি ধুয়ে চলে এলো সেখান থেকে। মোহিনী চলে যাওয়ার পরপরই জাহিদ উঠে দাঁড়ালো, মাহাতাবকে উদ্দেশ্য করে বলল, তুই ঘরে গিয়ে বসে থাক, আমি মোহিনীকে ওদের বাড়িতে রেখে তাড়াতাড়ি ফিরে আসব। মাহাতাব গা ছাড়া ভাব নিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসিস। জাহিদ চলে গেল সেখান থেকে। জাহিদ চলে যাওয়ার পর মাহাতাব পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে গ্যাস লাইটার দিয়ে জ্বালিয়ে চোখ বন্ধ করে ধোঁয়া উড়াতে উড়াতে আনমনে হেসে বলল, এক হাত ঘোমটার ভেতরে লুকিয়ে থাকা মানুষটাকে দেখার জন্য এত উকিঝুঁকি দেওয়ার কি আছে রে মাহাতাব? সিগারেট শেষ করে কুলি করে পুকুর ঘাট থেকে চলে এলো বাড়ির ভেতরে। উঠোনে দাঁড়িয়ে আছে জাহিদ, পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোহিনী। পরনে সকালের কামিজটা, গাঢ় সবুজ রঙা জামা, সাদা পায়জামা এবং ওড়না। সাদা ওড়নার আড়ালে মুখটা দেখার জন্য মাহাতাব ছটফট করছে। ইচ্ছে করলো নিজের ব্যক্তিত্বের গণ্ডি পেরিয়ে অহংকারী মেয়েটার সামনে দাঁড়িয়ে মেয়েটার ওড়না সরিয়ে আদুরে মুখটা পান ভরে দেখতে। কিন্তু ফুপি আসছি, কথাটি বলে মোহিনী জাহিদের পেছন পেছন হাঁটতে শুরু করলো। মাহাতাব এক পলক তাকিয়ে জাহিদের ঘরে ঢুকে পড়ল। জাহিদ আর মোহিনী গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। জাহিদের ভীষণ ভালো লাগছে মোহিনীকে সঙ্গে নিয়ে হাঁটার সুযোগ পেয়ে। দুজনে নীরব। একজনের মনে চলছে কি করে ঘটকের হাত থেকে রক্ষা পাওয়া যায়, তো আরেকজনের মনে চলছে কি করে মোহিনীকে নিজের করা যায়। ভাবতে ভাবতে মোহিনী এবং জাহিদ কারো ডাক শুনে থেমে যায়। জাহিদ এবং মোহিনী পেছন ফিরে তাকাতেই দেখতে পেল মাহাতাবকে। মাহাতাব এগিয়ে আসছে তাদের দিকে। মাহাতাবকে দেখে মোহিনী নাক মুখ কুঁচকে ফেলল। জাহিদ অবাক হয়ে বলল, কি রে, তুই?
তোকে ছাড়া সময় কাটবে কি করে আমার, তাই চলে এলাম তোর পিছু নিতে। শেষ কথাটি বলার সময় মোহিনীর মুখের দিকে তাকিয়েছিল। জাহিদ হেসে বলল, আগে বলতে আমাকে, এখন চল। মোহিনী পেছনে আর সামনে জাহিদ এবং মাহাতাব। মাঝে মাঝে ইচ্ছে করে হাঁটার গতি কমিয়ে মোহিনীর পাশে পাশে হাঁটছে মাহাতাব। মোহিনী সবই টের পাচ্ছে কিন্তু কিছুই বলছে না। তার কাছে এসব নতুন না। হাতে গোনা অনেক ভদ্র অভদ্র ঘরের ছেলেরা তাকে দেখলে এমনই করে। মাঝে মধ্যে মনে হয় বিয়ে করে সংসারে থিতু হতে পারলে ভালো হতো। হাঁটতে হাঁটতে মোহিনীদের বাড়ির সামনে চলে এলো ওরা। তুই চলে যা মোহিনী, আমরা গেলাম। বাড়ির সামনে এসে চলে যাবেন জাহিদ ভাই? বাড়ির ভেতরে আসুন। না থাক, পরে আসবো না একদিন। মামির কাছে আমার সালাম পৌঁছে দিস। কথাটি বলে জাহিদ মাহাতাবকে নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। মোহিনী হাঁপ ছেড়ে বাঁচল। বাপরে, এমন তীক্ষ্ণ দৃষ্টির সামনে কতক্ষণ থাকা যায়। মোহিনী এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়িতে ফেরার পর মোহিনীর মা ফাতেমা মেয়ের সঙ্গে রাগারাগি করলেন, কিন্তু মোহিনী গায়ে মাখল না এসব। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে এসেছে। মোহিনী হাত মুখ ধুয়ে পড়তে বসলো। পড়া শেষ করার পর রাতের খাবার শেষ করে মোহিনী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ধূপ করে কিছু পড়ার শব্দ শুনে মোহিনী ঘরের দরজা খুলে বাইরে ছুটল। জ্যোৎস্না রাতে উঠোনের পশ্চিম নারকেল গাছতলায় এসে দেখলো নারকেল নেই। তাহলে কি পড়ার শব্দ শুনেছে? মোহিনী ভয় পেয়ে পেছন ফিরে তাকাতেই যাকেই দেখলো তাতেই মোহিনীর অন্তরাত্মা উড়ে যাওয়ার উপক্রম। মাহাতাবকে দেখে মোহিনী চিৎকার করতে যাবে, ঠিক তখনই মাহাতাব মোহিনীর ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলল, হুসুস, চিৎকার করবে না, নয়তো ছুরি দিয়ে গলায় এক টান দেব। তুমি সোজা স্বর্গবাসী হয়ে যাবে। আপনি এখানে? দুপুরে আজ একটা অসভ্য, অহ অভদ্র, অহংকারী, বেয়াদব, গুরুজনের সম্মান করে না এমন এক মেয়ের সঙ্গে আলাপ হয়েছে। মেয়েটাকে উচিত শিক্ষা দিতে এসেছি। কথাটি বলে মোহিনীর সামনে সামান্য ঝুঁকে মাহতাব বলল, তুমি চেনো মেয়েটাকে? মোহিনী বোকার মতো বলল, না। মেয়েটার এত এত পচা গুণ থাকতে মেয়েটার আরও একটা বাজে স্বভাব আছে। মেয়েটা এক নাম্বার চোর। যেমন তেমন চোর নয়, উচ্চ বংশীয় চোর। এক দেখায় মেয়েটা আমার মন চুরি করে নিয়েছে। বলো তো, এমন মন চুরি করা মেয়েকে কি শাস্তি দেওয়া যায়? মোহিনী বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মাহাতাবের কথার মানে সে ধরতে পারছে না। মাহাতাব প্যান্টের পকেটে দু হাত রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মোহিনীর দিকে। মেয়েটাকে কয়েক ঘন্টা না দেখতে পেয়ে কেমন অস্থিরতা অনুভব করছে। তাই তো ছুটে এলো। অথচ আগামীকাল সকালে ঢাকায় ফিরতে হবে। ঢাকায় ফিরে গেলে হয়তো চরম ব্যস্ততায় মেয়েটাকে সে ভুলে যাবে, মোহ কেটে যাবে। কিন্তু যদি মেয়েটাকে ভুলতে না পারে তাহলে মেয়েটা তার কি হবে? কাছের মানুষ নাকি দূরের মানুষ? চলমান।